বাঙালি ঘরে দেখা যায় ফল একটা খাওয়া হয় না, এটা একটু অ্যাড করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে একটু দই অ্যাড করতে হবে, মানে দুধের কোনো প্রোডাক্ট অ্যাড করা যাতে ক্যালসিয়ামটা। মাল্টিভিটামিন খেয়ে যাচ্ছে কারণ আমার ভিটামিন ডেফিসিয়েন্সি। সে কি বুঝলো কি করে ডেফিসিয়েন্সিটা হচ্ছে? দুটো অপশন রয়েছে আমার কাছে, ঝালমুড়ি ওলা পাশে এগরোল, দুটোই রয়েছে। নমস্কার, আজকে এলাম তুরি সমাধানের একটা এপিসোড নিয়ে। সুচন্দা চট্টোপাধ্যায়, ওনাকে আপনারা আগেও তুরি বাংলাতে দেখেছেন আমার সাথে একটা গল্প করতে, পডকাস্ট নয় নাই বললাম। তো অনেক কিছু সেইটা থেকে আমরা শিখেছি। তুরি সমাধান যেটা হয় আপনারা জানেন যে এখানে আমাদের দর্শকরাই পাঠিয়েছেন প্রশ্ন, পরে আপনারা যখন পাঠাবেন আবার নতুন করে তখন ওনারা আরেকটু সময় নেব, কিন্তু আজকে এই প্রশ্নগুলোর উত্তর জানা যাক। এর মধ্যে অনেক কিছু হয়তো আপনাদেরও মনে হবে, তো সেইগুলো হয়তো আপনাদেরও উপকার হবে, দেখতে থাকুন। আচ্ছা, যেটা হয় না যে আমার একটা প্রিভিলেজ আছে, আমি জিজ্ঞাসা করছি তো এর জন্য সবসময় নিজের প্রশ্ন দিয়ে আগে শুরু। আজকাল খুব একটা ট্রেন্ড চলছে রিড দ্য লেবেল বলে, যে আমরা যে প্যাকেজ দই খাচ্ছি সেখানে লেবেলে কি লেখা আছে, আর সামনেরটা তো মার্কেটিং গিমিক। যেমন আমি সত্যি অবাক হয়েছিলাম যে শীতের যে গায়ে অলিভ অয়েল, পিছনে ঘুরিয়ে দেখলাম 0.5% অলিভ অয়েল, মানে এক ফোঁটা হয়তো এত বড় একটা শিশিতে সেটা অলিভ অয়েল বলেই বিক্রি হয়ে যাচ্ছে। তো খাবারেও সেরকম আছে। রিড দ্য লেবেল পড়বো তো ঠিক আছে, কি পড়বো? রিড দ্য লেবেলের মধ্যে যেটা পড়তে হবে ইনগ্রেডিয়েন্টস, যেমন আপনি বললেন 1% অলিভ অয়েল যেটা আছে, এটা পড়তে হবে যে আমার যে খাবারটা আমি খাচ্ছি, এখনো প্রথমত আমাদের মানে প্রত্যেকটা খাবারে যে লেবেলিং হয় তা নয়, কিছু অনেক খাবারই আছে যেগুলো লেবেলিং ছাড়া। তো যেটা করতে হবে, যেগুলোতে লেবেল আছে অবশ্যই সেখানে ইনগ্রেডিয়েন্টসে কি ইউজ করা হচ্ছে। অনেক জায়গায় আছে মানে বলা হচ্ছে মানে ময়দা ফ্রি বা আটা, ওই যে রিড দ্য লেভেলে পড়তে গিয়ে দেখবেন এত পার্সেন্ট আটা, কিছুটা ময়দা মেশানো। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হয় রিড দ্য লেভেলে। প্লাস আমাদের ক্যালোরি, প্রোটিন কি কি আছে না আছে, হিডেন সুগার অনেক সময় থাকে, যেটা বলা থাকে যে না একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি, কিন্তু সুগার পার্সেন্টেজ কতটা আছে ওটা লেভেলে লেখা থাকবে, যদি কেউ চায় লিখে দিতে পারে। তো এগুলো তো অবশ্যই। প্রিজারভেটিভ কি আছে, এটা কি ঠিক যে মানে যে সিকোয়েন্সে লেখা থাকে প্রথম যে ইনগ্রেডিয়েন্টটা সেটা ম্যাক্সিমাম থাকে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। তার মানে আমার প্রথম দিকগুলো দেখলেই আমি বুঝতে পারবো যে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি যে কি আছে না আছে। মানে ফ্রুট জুসে যদি প্রথমে দেখি সুগার, হ্যাঁ সুগারটা ম্যাক্সিমাম শুধু ওটা চিনি জলেই একটা সুগারটা রয়েছে আর কি। আচ্ছা, তো একটা প্রশ্ন যেটা জাগে সেটা হচ্ছে ফ্রুট জুস নিয়ে। এটা হচ্ছে ফোর্টিফাইড, আগে খুব চলতো, মানে 10 বছর আগেও ফ্রুট জুস। আপনি আগের এপিসোডে বলেছেন যে ফ্রুট জুসের থেকে ফ্রুট বেটার, কিন্তু আগে তখন বিক্রি হতো যে ফ্রুট খেও না, এটাই খাও, কারণ ফ্রুটে যে ভাইটামিন গুলো কম পাবে সেইগুলো এইখানে আমরা জোর করে ঢুকিয়ে দিয়েছি। সেই ট্রেন্ডটা দেখলাম চলে গেল। তো এই সাপ্লিমেন্টস গুলো কি কাজ করে? মানে যেগুলো আমাদের হেলথ ড্রিঙ্কস এর ক্ষেত্রে বলছেন তো? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানে বিশেষত মানে পেশেন্টরা যেরকম হয়, যারা খেতে পারছে না, তখন কিন্তু এগুলো কিন্তু দিতেই হয়, মুখে অবশ্যই কাজ করে। একদম শেষে কিন্তু আমি বলছি একটা নরমাল লোক সে যদি ন্যাচারাল খাবার খায়, দুমদাম মাল্টিভিটামিন খেয়ে যাচ্ছে কারণ আমার ভিটামিন ডেফিসিয়েন্সি, সে কি বুঝলো কি করে ডেফিসিয়েন্সিটা হচ্ছে? সে তো রিল লেখে, কিন্তু তার তো প্রথম তো ফুড থেকেই পাওয়া উচিত। ভিটামিন ডি আজকাল খুব চলছে, মানে আমি এসি থেকে বাড়ি থেকে এসি যাচ্ছি আর বলছি ভিটামিন ডি। সবার ক্ষেত্রে মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা মানে বা ইনসাফিসিয়েন্সি এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা বেরোচ্ছিও না তো রোদে।
এবার আবার অনেকে আছে বেরোতে বললে একদম ঠাঠা রোদে বেরোতে আরম্ভ করে দেয়, দুপুর 12টার সময় মাথা করে পড়ে গেল, সেটাতে কিন্তু কাজ হবে না। হবে আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখন মোটামুটি সবার কমন হয়ে গেছে। আর ফর্টিফিকেশনের ক্ষেত্রে যেটা বলছিলেন যে একটা টাইমে মানে ন্যাচারাল যদি আমি পাই আমি কেন ফর্টিফাই, হ্যাঁ এবার যেগুলো হয় প্রসেস করার সময় কিছু মানে ওখানে নষ্ট হয়, যখন ফুড প্রসেসিং হয় ধরুন ফ্রুট জুস তৈরি হচ্ছে তখন কিন্তু কিছু ভিটামিনস কিছু মিনারেলস থাকে যেগুলো নষ্ট হয়ে যায়, সেটাকে আলাদা করে ওর মধ্যে দিতে হয়, সেটা ফর্টিফাই করতে হয়, সেটা আলাদা নিয়ে, কিন্তু ওইরকম আলাদা করে দরকার হয় না, ফ্রুট জুস তো রয়েছে। এবার দর্শকদের প্রশ্নে আসি, এটাও ভিডিও পাঠিয়েছে, এটা যদিও আমাদের টিমেরই, ও ইনফ্যাক্ট আমাদের আরেকটা ট্র্যাক আছে টুরি যোদ্ধা বলে, যেখানে জীবন সংগ্রামে অনেক ধরনের সংগ্রামে আমরা প্রথমেই হেরে বসে থাকি, আমরা এই লোকগুলোকে খুঁজে বের করি যারা সেই সংগ্রামগুলো খুব সহজে লড়ছে। দেবরাজ ব্যানার্জি ওই রকম একজন লোক, ওর এমনিতেই সেন্স অফ হিউমার ভালো ছিল, তবে ওর ম্যালিগনেন্সি ধরা পড়ার পরে আরো ভালো হয়ে গেছে। মানে চুল উঠছিল না, এমনিতেও দেখবেন মাথায় খুব একটা চুল নেই, আমি বলেছিলাম যে তোর চুল উঠছে না কেন, কেমোটা ঠিক হচ্ছে, এখনো কেমন চলছে। ও গিয়ে ডাক্তারকে আমি ভাবিনি যে জিজ্ঞাসা করবে যে অবয়দান, তাদের জিজ্ঞাসা করি আমার কি কেমো হচ্ছে না শুধু স্যালাইন দিয়েই ছেড়ে দিচ্ছে, চুল উঠছে না কেন আমার। তো এইরকম ও এখন জিনিসটা খুব সহজ ভাবে নিয়েছে। ও একটা প্রশ্ন পাঠিয়েছে। হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম দেবরাজ ব্যানার্জি, আমি একজন ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি চলছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই সময় কি ডায়েট সুটেবল হবে আমার জন্য, যদি কাইন্ডলি একটু বলে দেন। এর সাথে আমাকে আলাদা করে বলেছে যে শুধু কিটো বললে কিন্তু শুনবো না, একটু সময় ধরে যেন উনি আমাকে হেল্প করে। মানে কিটো ডায়েট ওরকম ভাবে না, ব্যাপারটা হচ্ছে কেমোথেরাপি যখন চলে তখন এমনিতে একটু সুগার রেস্ট্রিক্টেড ডায়েট করা হয়, মেইনলি সিম্পল কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড, নট অনলি দ্য সুগার, এবং তার সঙ্গে ব্যালেন্স করতে হয় প্রোটিনটাকে, তার সঙ্গে কিছুটা ফ্যাট, সবকিছু মিলিয়ে ব্যালেন্সটা থাকবে। মানে ওরকম শুধু কিটো ডায়েট, অ্যাকচুয়াল কিটো ডায়েট কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল হয় না, সবার জন্য সবকিছু নয়। তো সেই জন্য সেরকমই কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড করতে অবশ্যই হয় মানে কেমোথেরাপিতে, স্পেশালি মানে সিম্পল কার্বোহাইড্রেটটাকে রেস্ট্রিক্ট করা হয়। আর তার সঙ্গে যেটা করা হয় প্রোটিনটা অবশ্যই হাই প্রোটিন দেওয়া হয় এক্ষেত্রে, আর ফ্যাটটাকে ব্যালেন্স করে দেওয়া হয়, এবং চেষ্টা করা হয় ফ্যাটটা কিন্তু হেলদি ফ্যাট, যেমন আমি আগে বলছিলাম যে নাটস, কিছু আমাদের নাটস যেগুলো আছে সেগুলো, এরকম ধরনের ফ্যাটগুলোকে কিন্তু দেওয়া হয় ইউজুয়ালি। আচ্ছা, ডালেও রাজমা টাজমাতেও তো ফ্যাট থাকে। ফ্যাট আপনার প্রত্যেকটাতে থাকবে, সে ভাতের মধ্যেও থাকে, নেগলিজেবল অ্যামাউন্টে সবাইতেই থাকে। তো রাজমাতে মানে আমাদের যে খাবারের গ্রুপটাকে করা হয় তার ওই গ্রুপটাকে এইভাবে করা হয় তার মধ্যে কোন জিনিসটা বেশি আছে দেখি, যেমন রাজমা, ডাল এগুলো প্রোটিন গ্রুপের মধ্যে পড়ে, তো ওটা একটা আলাদা গ্রুপে চলে গেল। সিরিয়ালস একটা কার্বোহাইড্রেট গ্রুপ, মানে ওর মধ্যে কার্বোহাইড্রেট পার্সেন্টেজ, তার মানে এই নয় যে আমার রাজমাতে কার্বোহাইড্রেট নেই, তাতেও কিন্তু হাই কার্বোহাইড্রেট রয়েছে। নাটসে কি চিনেবাদামও পড়বে? হ্যাঁ চিনেবাদামও পড়ছে, চিনেবাদাম পড়বে, যে কোনো নাটস পড়বে। আর ওর জন্য খোসা শুদ্ধ না খোসা ছাড়া? খোসা শুদ্ধ যদি, খোসা ছাড়া যদি খায় তাহলে অ্যাবজর্পশনটা বেটার, কিন্তু খোসা সমেত খাওয়া যায়, এমন নয় যে খাওয়া যায় না, অবশ্যই খাওয়া যায়। ওর কিন্তু রেকটাল ক্যান্সার, রেকটাল ক্যান্সারে খোসা দিয়ে তো খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, তবুও যদি ওনার ফাইবার নিয়ে কোনো কনসার্ন থাকে তো সেক্ষেত্রে কিন্তু খোসাটা ছাড়িয়ে খাওয়াই বেটার, তাতে অ্যাবজর্পশনটা বেটার হবে। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন, তবে হ্যাঁ সিম্পল কার্বোহাইড্রেট অবশ্যই রেস্ট্রিক্ট করতে হবে, মানে কিছু বলছি না, কিন্তু ওই চিনি বা গুড় বা ধরুন মানে সিম্পল কার্বোহাইড্রেট, ময়দার দিকের জিনিসগুলো, এই জিনিসগুলো মানে চিনি দেওয়া যে জিনিসগুলো মেনলি থাকে সেগুলোকে কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে মানে কেমোথেরাপি। নমস্কার, আমি সুদীপ্তা সিনহা, আমি একজন হাউসওয়াইফ, আমার বয়স 50+। বাড়িতে থাকার কারণে আমি সেভাবে ডায়েট চার্ট ফলো করতে পারি না। ইউটিউব ফলো করতে গেলে শুধুই বিদেশি ডায়েট চার্টই বেশি দেখায়, যা আমার পক্ষে বা আমার হাতের নাগালের বাইরে। আপনি যদি খুব সাধারণভাবে কিছু ঘরোয়া ডায়েট চার্ট আমাকে জানান তাহলে আমি খুবই উপকৃত হব। থ্যাংক ইউ। ঠিক আছে,
এক্ষেত্রে ওনার কাছে সব থেকে সহজ পন্থা হচ্ছে বাড়িতে যে খাবারগুলো তৈরি হয়, উনি তো বাড়ির নিশ্চয়ই যে যিনি বললেন হাউস ওয়াইফ, তো বাড়ির তো রান্না তৈরি হয়। ওনাকে যেটা করতে হবে, বাড়িতে যে খাবারটা তৈরি করছি আমরা, যেন আমাদের ন্যাচারাল যে খাবারগুলো, সকালবেলা রুটি তরকারি হলো, তারপরে হয়ে গেল আমাদের ভাত ডাল তরকারি মাছ যেটা হলো, বিকেলবেলা একটুখানি ধরুন চা, তার সঙ্গে একটু মুড়ি খেলাম ছোলা দিয়ে, বা রাত্রিরে যদি রুটি খান রুটি, ভাত খেলে ভাত। ওনাকে যেটা করতে হবে, হাউস ওয়াইফ যারা হয় খুব দেখা যায় ওরা খাবার খুব স্কিপ করে বা টাইমে খায় না। ওনাকে যেটা করতে হবে, একটু টাইমে খেতে হবে। বাড়ির ন্যাচারাল যে খাবারগুলো আমাদের হাতের কাছে রয়েছে, ওনার রান্নাঘরে যেটা পাওয়া যাবে ঠিক সেটাই, মানে আলাদা করে কিছু। হ্যাঁ, একটা জিনিস আমি বলবো ওনাকে অ্যাড করতে, আমি জানি না উনি খান না, সেটা হচ্ছে আমাদের খুব কমন যে জিনিসটা হয় আমাদের বাঙালি ঘরে দেখা যায়, ফল একটা খাওয়া হয় না, এটা একটু অ্যাড করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে একটু দই অ্যাড করতে হবে, মানে দুধের কোনো প্রোডাক্ট অ্যাড করা, যাতে ক্যালসিয়ামটার জন্য অবশ্যই একটু দই অ্যাড করতে হবে খাবারে। সেটা উনি ব্রেকফাস্টে দই দিয়ে চিড়ে দিয়ে খেলেন, এই পারেন। ওর মধ্যে একটু কিশমিশ ছড়িয়ে নিলেন, একটু মানে ধরুন আমাদের এই খেজুর নিয়ে দিলেন, খেতেই পারেন। এরকম ধরনের, মানে ওরকম আলাদা করে মানে এক্সোটিক কিছু করতে হবে তা না। আমাদের হাতের কাছে যা সবজি আছে, বাজারে যা পাওয়া যায়, সবাই খুব ভালো। আমার নাম শঙ্কর পোদ্দার, আমি একজন পেশায় বিজনেসম্যান। আমার প্রশ্ন, আমি বিগত 8 বছর ধরে একজন ডায়াবেটিক পেশেন্ট হওয়া সত্ত্বেও সেভাবে কোন রকম নিজেকে শিডিউলের মধ্যে নিয়ে আসতে পারেনি। আমি সব খাই আর সকালে সেরকম হাঁটি না, সে কারণে আমার পেটের সমস্যা লেগেই থাকে। আমার যদি একটা ভালো ডায়েট প্ল্যান কিছু জানাতেন তাহলে খুব ভালো হতো। দেখুন, এই ক্ষেত্রে আমি বলবো যে ডায়েট প্ল্যান যেটা ওনারা বলছেন, ডায়েট প্ল্যান কিন্তু এইটুকু পরিসরের মধ্যে বলা যায় না। আমি ইন জেনারেল একটা গাইডলাইন বলে দিতে পারবো, কেননা ওনার ডায়েট প্ল্যানটা করতে গেলে ওনার হাইট, ওয়েট, ওনার ফুড প্যাটার্ন, আমাকে সমস্তটা জানতে হবে, ফুড অ্যালার্জি, ফুড চয়েস সবটা জেনে করতে হবে। এবং উনি কোনো খাবার রেস্ট্রিকশন করেন না, এক্সারসাইজও করেন না। শুধু ডায়েট দিয়ে তো না, শুধু ডায়েট দিয়ে এখানে একটা কাউন্সিলিং এর পার্ট আছে, ডায়েট কাউন্সিলিং এর পার্ট আছে, মানে এইটুকু সময় পরিসরের মধ্যে ওনাকে পুরোটা আমি বলতে পারবো না। কিন্তু যেহেতু ডায়াবেটিস রয়েছে, অবশ্যই কিছু জিনিস কিন্তু ওনার মেনটেন করা উচিত। হাঁটাহাঁটির ক্ষেত্রে আমি বলবো, এক্সারসাইজের ক্ষেত্রে বলবো, যে সময়টা উনি সারাদিনে 24 ঘন্টার মধ্যে পাচ্ছেন, যদি একেবারে তো নাও পান, অন্তত বাড়িতে ফ্রি হ্যান্ডস যেগুলো করা যায় বা প্রাণায়াম যেগুলো করা যায়, সেটা অন্তত করা 1 নম্বর, যাতে আমাদের স্ট্রেসটাকে, কেন অলরেডি আমার বডি এমনিতেই স্ট্রেস হয়ে আছে, উল্টে আমি আরেকটা করে স্ট্রেস বাড়াবো না, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে খাবারের মধ্যে কিছু রেস্ট্রিকশন কিন্তু অবশ্যই করা, যেমন তার মধ্যে হচ্ছে চিনি, সিম্পল কার্ব। আমাদের খাবারের, ইন্ডিয়ান খাবারের মধ্যে মেনলি কার্বোহাইড্রেটটা সব থেকে বেশি থাকে, তো সেই জন্য আমরা তো ভাত রুটি আমাদের স্টেপল ফুড, সেটাকে কমিয়ে দিতে বলতে পারি না, কিন্তু আমরা যেটা কাট ডাউন করতে পারি, যেমন চিনি, মিষ্টি, বাইরের যে খাবারগুলো আমরা যে মাঝে মাঝে স্ন্যাকিং করি, সেইগুলোকে কিন্তু কাট ডাউন করতে হবে। এবার তার বদলে আমি হেলদি স্ন্যাকিং এর দিকে যাবো। ধরুন আজকে আমি রাস্তার মধ্যে আমি বলছি, সাপোজ 2টা অপশন রয়েছে আমার কাছে, ঝালমুড়ি ওলা, পাশে এগরোল, দুটোই রয়েছে। তো আমি কিন্তু চুজ করবো অবশ্যই ঝালমুড়িটা দিয়ে, কেন ওখানে আমার স্প্রাউটস থাকবে, ওখানে আমার ছোলা আর কি, তারপরে ধরুন আমার শসা থাকছে, টমেটো থাকছে, এগুলো দিয়ে ওরা মাখিয়ে দেবে। আমি বাকি মশলা টসলা যদি আমার খেতে ভালো না লাগে আমি খেলাম না, তো ওগুলো দিয়ে মাখিয়ে দেবে। আমি ওটা অবশ্যই ন্যাচারাল ওটার দিকে যাবো, ইনস্টিড অফ ওই ভাজা। ইন্টারেস্টিং, আপনি ঝালমুড়িটা নিয়ে বললেন, একটু ওইখানে আপনাকে করছি। আচার খাবারটা বাঙালিদের মতো অত প্রিফারেন্ট নয়, আমরা চাটনি খাই, কিন্তু যত ওয়েস্টে যাই ইন্ডিয়াতে, তত আচারটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো এই আচারের, ঝালমুড়িতেই একমাত্র আচারের তেল দিয়ে মাখানো হয়। আচারটা কতখানি ভালো কি ভালো? আচারটা কিন্তু ক্ষতিকারক একেবারেই নয়, এবং আচারটা অবশ্যই ভালো, কেননা আচারটা না কিছুটা হলেও ফার্মেন্টেড ফুডের মধ্যে যায়। প্লাস আমরা যে আচারটা বানাচ্ছি সেগুলো ন্যাচারাল জিনিস দিয়ে বানানো হয়, যেটা বাড়িতে বানানো আচার। আমি বলছি না প্রিজারভেটিভ দেওয়া দোকানের আচার। আগেকার দিনে যে আচারগুলো, বা এখনো অনেক বাড়িতে বানানো হয় যে আচারগুলো, বিশেষত ওই আচারগুলোতে, আমাদের অবাঙালি আচারগুলোতে না যেটা থাকে তেল আর নুন বা লঙ্কা, এগুলো থাকে, ন্যাচারাল সবকিছু থাকে। ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে ওরা তেল ইউজ করবে, ন্যাচারাল প্রিজারভেটিভে আপনার নুন পড়ছে,
এটা একটা। আর ন্যাচারাল প্রিজারভেটিভ এর মধ্যে আমাদের বাঙালি ঘরে যেটা খুব ইউজ হয় চিনি। এইবার যে জিনিসটা হচ্ছে এটা আমরা অবশ্যই একটুখানি, আর কেউ আচার এতখানি করে খাবে না, খেলে 1 চামচ খাবে। সেটাই আরেকজন বলছিল, শুনছিলাম যে আচার কিন্তু সবজি নয়। হ্যাঁ, এটা যদিও সবজি আছে কিন্তু সবজির মতো খেলে হবে, সবজির মতো কেউ খেতেও পারবে না, অতখানি আচার নিয়ে কেউ খেতে পারবে না। হ্যাঁ, এবার কারোর যদি ধরুন আমি বলছি সল্টের রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে আচারটা অবশ্যই রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে, মানে এতখানি যদি কেউ খায় তখন আমি বলবো হয়তো খুব খেতে ইচ্ছে করলো তখন অল্প খেলাম, কিন্তু তার মানে এই জন্য আচার খাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, সল্টের রেস্ট্রিকশন থাকলে সেখানে রেস্ট্রিক্টেড করতে হবে আচার। তবে ওনার যেটা একটা বললেন না পেটের সমস্যা বলছিলেন উনি বোধহয় একটা, তখন একবার বলছিলেন নাকি পেটের কোনো প্রবলেমটা বলেন, ডায়াবেটিক বলেছেন না। এর পরেরটা হচ্ছে মোরালের সব ছাত্রছাত্রীদেরই জন্য প্রযোজ্য। Hello, my name is Songita. Nowadays I'm basically preparing competitive exams. So during my preparing, I need to know that how to maintain myself. যে পরীক্ষার সময় কিংবা বেশি পড়াশোনার সময় কি ধরনের ডায়েট করলে ভালো কনসেন্ট্রেট করা যায় কিংবা সুবিধা হয়। বাড়িতে যে খাবারগুলো পাওয়া যায়, আমাদের বাড়িতে নর্মাল যে খাবারগুলো টাইমে টাইমে মা দিচ্ছে, একদম সেটার উপর কনসেন্ট্রেট করার, আদার মানে ভালো খাবারের দিকে কনসেন্ট্রেট, মানে ভালো খাবার দেখতে গিয়ে কনসেন্ট্রেশনটা ইউটিউবে চলে গেল আর রিলসে চলে গেল, সেটা নয়। অবশ্যই বাড়িতে যে খাবারটা আমরা পাচ্ছি সেটা একদম নর্মাল ন্যাচারাল যে খাবার, আমি সবসময় সেটাই বলবো, টাইমে টাইমে খাবারটা, মানে আমি মানে বাড়িতে যে খাবারটা আছে সেটাই আমি খাবো, কিন্তু সেটা আমি ঠিকঠাক টাইমে, ব্রেকফাস্টের টাইমে করবো, লাঞ্চের টাইমে করবো, ডিনারটা টাইমে, এমন যেন না হয় কোনটা স্কিপ করে খাবো। স্কিপ করলে কি হবে, আমি যদি বারবার স্কিপ করতে থাকি আমার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হবে, এবং নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যখনই হবে তখন আলটিমেটলি আমার বডির উপর এফেক্ট করবে, আলটিমেটলি আমার ব্রেন এফেক্ট করবে, এবং তখন গিয়ে আমার কনসেন্ট্রেশন হবে, অনেক শরীর খারাপ হচ্ছে, কনসেন্ট্রেশনের প্রবলেম, এগুলো করবে। তাই জন্য নর্মাল খাবার, বাড়ির যে খাবারগুলো আছে একদম ন্যাচারাল, ফল, বাড়ির যেরকম খাবার আমরা রুটি, তরকারি, ডিম, এগুলো আমরা একদম ন্যাচারাল বাড়ির খাবার খাবো, যাতে শরীর খারাপ না হয়। আর তার সঙ্গে একটুখানি অবশ্যই এই নাট সিড গুলোকে আমরা অ্যাড করে নেবো, ওমেগা 3। একটাই প্রশ্ন, অ্যাডে দেখি যখনই বাচ্চারা রাত জেগে পড়ছে মা মিষ্টি হেসে এইরকমই একটা কাপ হেলথ ড্রিঙ্ক দিয়ে যান। আমাদের হেলথ ড্রিঙ্কে তো প্রচুর সুগার থাকে, রাত জাগতে সুবিধা হয়, কিন্তু সেটা কি ঠিক প্র্যাকটিস? দেখুন, মা রাজ্যে মানে বাচ্চা পড়ছে তাকে মা দিয়ে যাচ্ছে জাগার জন্য, জেগে থাকার জন্য যদি এখন দিয়ে যায়, হ্যাঁ অতক্ষণ এর রয়েছে একটা দুধের কাপ দিয়ে গেল, সেটা ঠিক আছে। আলাদা করে তার নিউট্রিশন যদি এমনি নর্মাল হয়ে যায়, মানে আমার বাড়ির খাবারে, এবার বাড়ির খাবার যদি কেউ না খেতে চায়, মানে পাচ্ছি না বা পুরোপুরি নিউট্রিশনটা মিট করছে না, তখন আমাকে সাপ্লিমেন্ট অ্যাড করতে হবে, আদারওয়াইজ তো সাপ্লিমেন্ট আমার দরকার নেই। আর অনেক সময় হয় মানে কফি দেয়, কফিটা জাস্ট জেগে থাকার জন্য, সাথে ইনফ্যাক্ট ব্যাড প্র্যাকটিস। এবার কিন্তু ব্যাড প্র্যাকটিস তো বটেই, কিন্তু সেক্ষেত্রে আর একটা জিনিস বলবো, যে পড়ছে অনেকের হ্যাবিট থাকে রাত জেগে পড়ার, মানে রাত জেগে পড়বো, অনেকে ভোরবেলা উঠে পড়ার হ্যাবিট থাকে, অনেকে রাত জেগে পড়ে। এবার রাতটা জাগতে গেলে যদি ঘুম পেয়ে যায় কোনো কারণে, তখন একটু অসুবিধা হয় বলে ওরা প্র্যাকটিসটা করে, ওটা মানে কফিটা, কিন্তু কফিটা অ্যাকচুয়ালি হেলদি প্র্যাকটিস কখনোই নয়। কিন্তু আজকালকার স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, কফি তো ওদের কাছে এখন খুব ছোট হয়ে গেছে, ওরা ওই ক্যান, ওটা হাই ভেরি হাই ক্যাফিন কন্টেন্ট যে এনার্জি ড্রিঙ্ক গুলো খাচ্ছে, ওটা তো ওই একই ব্যাপারটা বলতাম, যেটা ক্যাফিন বা সুগার কন্টেনিং যে জিনিসটা হচ্ছে, এটা আমাকে স্টিমুলাসের কাজ করছে ব্রেন, তো অটোমেটিক্যালি আমার ব্রেন স্টিমুলাস হয়ে থাকবে, মানে স্টিমুলেটেড হয়ে থাকছে, তো সেই জন্যই আমার কাছে পড়াটাও ভালো হচ্ছেই হচ্ছে, কিন্তু এটা খুব একটা ভালো প্র্যাকটিস নয়। আলটিমেটলি শরীরটা খারাপ হবে, আলটিমেটলি অবশ্যই ওয়েট গেইন করবে, শরীর খারাপ তো হবেই অবশ্যই। কেন ক্যাফিন এই যে ব্যাপারটা, কালো জিনিসের ব্যাপারটা আমি নিজে ফিল করেছি বলে আমি জানি। একটা টাইমে আমি পড়ার সময় একটা কোল্ড মানে 1 লিটারের বটল আমি একদিনে শেষ করেছি, ভীষণ ভালো লেগেছে, খাচ্ছি আর পড়ছি, খাচ্ছি আর মানে ক্যালকুলেশন করছি, তাই জন্য ব্যাপারটা পরে রিয়েলাইজ করেছিলাম জিনিসটা অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এটাই, যে আমার স্টিমুলাসের কাজ করছিল। আচ্ছা
ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। একটা শেষ প্রশ্ন আমি ভেবেছিলাম আপনার বোনকেও বলেছি এই সমাধানের এপিসোডে, কারণ প্রচুর মেন্টাল হেলথের প্রশ্ন আসছে, তো যদি উনি সময় বের করতে পারে। কিন্তু তার আগে আপনাকেও করি, এক ধরনের ভিডিও কিছুদিন আগে খুব চলছিল, আমরা এখন ইস্টের দিকে গেছি জ্ঞান নিতে, কোরিয়ান এইসব এদের কথা খুব শুনছি, আগে আমেরিকানদের কথা শুনতাম। তো মুকবাং বলে এক ধরনের ভিডিও দেখছেন, যে একদম এই স্তূপাকৃত খাবার থাকবে আর একজন শুধু খেতে থাকবে, খুব নষ্ট মানে নোংরা ভাবে শুধু খেতে থাকে। ওটাকে মুকবাং বলে? আচ্ছা, এটা মানে আমি দেখেছি কোরিয়ান, হ্যাঁ, মানে খেয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার, বিচ্ছিরি লাগে দেখতে। হ্যাঁ, তো সেইটা নাকি পপুলার হয়েছে কারণ সেটা রোগা হতে খুব সুবিধা, মানে খুব হেল্পফুল। কারণ ওই এত ঘৃণ্য ভাবে খাবারটা দেখলে নাকি খাওয়ার থেকে ইচ্ছাটা চলে যায়, এর জন্য লোকে খায় কম, এর জন্য রোগা। এরকম কোন সায়েন্টিফিক বেসিস আমার জানা নেই, তবে হ্যাঁ কারো এটা আমি দেখেছি, ধরুন কোনো মানে কারোর অ্যানোরেক্সিয়া চলছে বা অনেক সমস্যা, মানে পেশেন্টদেরই আমি দেখেছি, মানে খাবারের একদমই ইচ্ছে নেই, তাকে আমি অনেকবার বলছি খেতে, কিন্তু সে তাকে যখন এই পুরো প্ল্যাটারটা সাজিয়ে দেওয়া হচ্ছে সে কিছুতেই খেতে চাইছে না। কিন্তু তখন আমি তাকে বলছি যে আমি অল্প বাটি করে দেবো, বলো হ্যাঁ আমি তাহলে একটু চেষ্টা করতে পারি। মানে যখন কেউ খেতে চাইছে না তার সামনে যদি প্ল্যাটারটা সাজানো হয় সে হয়তো খাবে না, তখন ওই অল্প একটু করে একটুখানি ভাত দিলাম, একটু বাটার দিলাম, মানে জাস্ট 2-3টে আইটেম, তখন খেয়ে নেবে যখন অনিচ্ছা অরুচি চলছে। কিন্তু এইটা এতখানি খাবার দিয়ে মানে আমার জানা নেই এরকম হয় বলে, আমার জানা নেই। এটা হচ্ছে ওই আমাদের অনুষ্ঠান বাড়িতে আগে যখন রান্না করা হতো, যে রান্না করতো সে শেষমেশ খেতে পারতো না, সারাদিন রান্না করতো যে খেতে পারতো না, বা যারা পরিবেশন করতো তারাও খেতে পারতো না, সেটার অন্য কারণ আছে। সেটার একটা হচ্ছে গন্ধ, সর্বক্ষণ ঘাঁটছে খাবারটাকে, আর কনস্ট্যান্ট অতখানি খাবার পরিবেশন করছে, পরিশ্রম প্লাস গন্ধ সবকিছু মিলিয়ে ব্যাপারটা হতো। তাই জন্য যারা পরিবেশন করতো তাদের আগের ব্যাচে ফার্স্ট খাইয়ে দেওয়া হতো, দিয়ে তারপরে একদিন ডাকা হতো। সেটা এটা হচ্ছে একটা কারণ হতে পারে, কিন্তু খাবারটা এতখানি রয়েছে আমি খেলাম না, মানে আমার জানা নেই, হতে পারে হয়তো নতুন কিছু বেরোচ্ছে। লাস্ট প্রশ্ন আমার থেকে, রাঙালু না এমনি আলু? রাঙালু অবশ্যই, তবে হ্যাঁ এমনি আলুটা একদম ভিলেন করে দেওয়া উচিত নয়, তো সবাই সবকিছুই খাওয়া যায়, তবে রাঙালুটা প্রেফারেবল। তো কিছু কিন্তু আবার কিছু যেমন যদি আপনি রাঙালু ভাজা বলেন আর তার সঙ্গে যদি এমনি আলু ভাজা বলেন, একদম সেম প্রিপারেশনে বলছি, একদম সেম প্রিপারেশন ওই টেস্ট আসবে না, একদম সেম প্রিপারেশনে ওই টেস্ট আসবে না। রাঙালু আর এমনি আলু দুটোর মধ্যে টেস্টের ডিফারেন্স আসবে, তাই জন্য একদম সেম প্রিপারেশনে আসবে না। কিন্তু আজকাল ডেজার্টে অনেক রাঙালু, হ্যাঁ ডেজার্টে তো আগেও মানে আগেকার দিনেও তো রাঙালু দিয়ে একটা, আমি ভুলে গেছি সেদিনকে মামনিও করছিল, আমি নামটা ভুলে গেছি, রসবড়া করতো। হ্যাঁ রসবড়া রাঙালু দিয়েই করে, ওটা তো অবশ্যই রাঙালু দিয়ে হবে, ওটা তো আলু দিয়ে হবে না, ওটা তো মন্দের ভালো একটা ডেজার্ট, কিন্তু ওটার মধ্যে তো চিনি দিতেই হচ্ছে আমাদের, আর তারপরে ভাজাও করছে, মানে শিরাটার ওই যে, কিন্তু রাঙালুর যে মিষ্টি ভাবটা সেটা তো অতখানি ক্ষতিকারক নয়, অতটা ক্ষতিকারক নয়, কিন্তু কোনোটাই যে কোনো খাবার আমি বলছি কখনো কোনো খাবার ভিলেন হতে পারে না, কোনো খাবার খারাপ নয়, কতটা পরিমাণে আমি খাচ্ছি একটা পরিমাণের ব্যাপার আছে, মানে অনেক পরিমাণে যদি আমি খাই তাহলে অবশ্যই সেটা ভিলেন, যে কোনো খাবারের, সেটা মাছ মাংস সমস্ত খাবারের ক্ষেত্রে আমি বলছি। আমার একটা খুব বাজে অভ্যেস আছে, শেষ প্রশ্ন বলে আর একটা করি। হ্যাঁ তখন কোনো অসুবিধা নেই। ডিম সেদ্ধ হাফ বয়েল না ফুল বয়েল? হাফ বয়েল বা ফুল বয়েল এর ক্ষেত্রে দুটোই খাওয়া যায়, ফুল বয়েলটা প্রেফারেবল, কেননা ওটাতে আমার এটা নষ্ট, মানে যে ব্যাকটেরিয়া গুলো থাকছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার অনেকেই আছে যাদের ধরুন এমন ডায়েট আছে যেখানে ফুল বয়েল খেতে পারে না, শক্ত, তখন ওটাকে হাফ বয়েল করে দেওয়া হয়, কিন্তু আদারওয়াইজ ফুল বয়েল নিউট্রিশন ভ্যালু একই, অলমোস্ট সেম থাকে। হ্যাঁ প্রোটিন তো নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, প্রোটিন দুটোর ক্ষেত্রে যখনই আমি প্রোটিনে হিট দিচ্ছি তখন ডিনেচার করছি, কিন্তু ফুল বয়েল প্রেফারেবল দেন হাফ বয়েল। খুব ভালো লাগলো, আপনিও এতখানি সময় দিলেন, প্রচন্ড মানে ধন্যবাদ, কিভাবে জানাবো বুঝতে পারছি না। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো।
দেখি এখন যাদের জন্য করা তারাও উপকৃত হয়ে তারা জানাক। হ্যাঁ, এখন ওভারনাইট উপকৃত হবেন না, এইটুকু মাথায় রাখবেন। ডায়েট একটা হ্যাবিট, আস্তে আস্তে হয়। কিন্তু আমরা সবাই তো বেশি দিন বাঁচতে চাই, তাহলে একটু দেখে শুনে এই যেটা বললাম ওই 4 ইঞ্চির যে মাসেলটা, সেটাকে একমাত্র গুরুত্ব দেবেন না, সেটাকেও দেবেন মাঝে মাঝে, কিন্তু বাকি শরীরটাকেও একটু গুরুত্ব দেবেন। একদম, একদমই তাই। ধন্যবাদ।